একটা নিরাপদ বাড়ি, একজন স্কুল ছাত্রী আর একজন বিশ্বাসযোগ্য সিকিউরিটি গার্ড। কিন্তু এই তিনটির মাঝে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। কলকাতা শহরের এক অভিজাত অ্যাপার্টমেন্টে 18 বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হেতাল পারেখ নিজেরই ফ্ল্যাটে নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। যে মানুষটির দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, সেই সিকিউরিটি গার্ড ধনঞ্জয় চট্টোপাধ্যায় হয়ে ওঠে এই ভয়াবহ অপরাধের মূল অভিযুক্ত। এটা শুধু একটি খুনের গল্প নয়, এটা বিশ্বাসভঙ্গের গল্প, এটা নীরব চিৎকারের গল্প এবং এমন এক মামলার গল্প যাকে ভারতের বিচার ব্যবস্থা বলেছিল রেয়ারেস্ট অব দ্য রেয়ার। ধনঞ্জয় ছিল আনন্দ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডদের একজন, যাকে একটি সিকিউরিটি এজেন্সি নিয়োগ করেছিল, যার মালিক ছিলেন শ্যাম কর্মকার। 1990 সালের 2রা মার্চ হেতাল তার মা যশোমতী পারেখের কাছে অভিযোগ করে যে ধনঞ্জয় তাকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে এবং ওই দিন সিনেমা হলে যাওয়ার প্রস্তাবও দেয়। এর আগেও হেতাল এই বিষয়ে মায়ের কাছে অভিযোগ করেছিল। যশোমতী পারেখ এই বিষয়টি 3রা মার্চ স্বামী নগরদাস পারেখকে জানান। তিনি শ্যাম কর্মকারকে এই বিষয়ে অভিযোগ করেন। শ্যাম কর্মকার ধনঞ্জয়কে পারাস অ্যাপার্টমেন্টে বদলি নির্দেশ দেন। তার স্থানে বিজয় থাপা নামে আরেক সিকিউরিটি গার্ড আনন্দ অ্যাপার্টমেন্টে নিয়োগ পান। বদলি 5ই মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ধনঞ্জয় বুঝে গিয়েছিল হেতালই তার বদলির কারণ। অপমানিত ধনঞ্জয় প্রতিশোধের ছক আঁকে। প্রতিদিনের মতো 5ই মার্চ সকালে হেতালের বাবা নগরদাস পারেখ ব্যবসাস্থলে এবং হেতালের দাদা ভবেশ পারেখ কলেজে চলে যান। ভবেশ সকাল 11:30-এর দিকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাবার ব্যবসাস্থলে চলে যান। হেতাল পরীক্ষা দিয়ে দুপুরে 1টার দিকে বাড়ি ফেরে। হেতালের মা যশোমতী প্রতিদিন বিকেল 5টা থেকে 5:30-এর মধ্যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যেতেন। ঘটনার দিনও তিনি 5:20-এ মন্দিরের জন্য বের হন। তখন হেতাল একাই ফ্ল্যাটে ছিল। এদিকে ধনঞ্জয় বদলির আদেশ থাকা সত্ত্বেও 5ই মার্চ সকালে পারাস অ্যাপার্টমেন্টে না গিয়ে আনন্দ অ্যাপার্টমেন্টেই সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডিউটি করে। যশোমতী পারেখ মন্দিরে যাওয়ার কিছুক্ষণ পর ধনঞ্জয় আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটিতে থাকা দশরথ মুর্মুকে বলে অফিসে ফোন করতে হবে। এই অজুহাতে লিফটে উঠে সরাসরি হেতালের ফ্ল্যাট নম্বর 3-এ যায়। প্রায় 5:45-এর দিকে সিকিউরিটি এজেন্সির সুপারভাইজার প্রতাপচন্দ্র পাল আনন্দ অ্যাপার্টমেন্টে এসে দশরথ মুর্মুর কাছে জানতে চান বিজয় থাপা কি সকালবেলা ডিউটি করেছে কিনা। দশরথ মুর্মু জানান বিজয় থাপা আসেনি, ধনঞ্জয় সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করেছে। সুপারভাইজার জানতে চান ধনঞ্জয় কোথায় আছে। দশরথ মুর্মু জানান ফ্ল্যাট নম্বর 3-এতে অফিসে ফোন করার জন্য গেছে। সুপারভাইজার তখন দশরথ মুর্মুকে বলেন যে ধনঞ্জয়কে ডাকো। সিকিউরিটি গার্ড দশরথ মুর্মু ইন্টারকমে ফোন করে ফ্ল্যাট 3-এতে ধনঞ্জয়ের সঙ্গে কথা বলবার জন্য, কিন্তু কেউ ফোন রিসিভ না করায় দশরথ মুর্মু ফ্ল্যাটের সামনে গিয়ে ধনঞ্জয়কে নাম ধরে ডাকতে থাকেন। তখন ধনঞ্জয় ব্যালকনিতে এসে জানায় সে নামছে। ধনঞ্জয় কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সুপারভাইজার প্রতাপচন্দ্র পাল এবং সিকিউরিটি গার্ড দশরথ মুর্মু তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে তাদের সঙ্গে কথা না বলে তাদেরকে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে থাকে। সুপারভাইজার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে বলে গেটের বাইরে কথা বলতে। সুপারভাইজার প্রতাপচন্দ্র পালও যখন ধনঞ্জয়ের কাছে জানতে চান যে সে কেন পরশ অ্যাপার্টমেন্টে ডিউটিতে যায়নি, তখন ধনঞ্জয় জানায় যে ব্যক্তিগত সমস্যার কারণে সে পরশ অ্যাপার্টমেন্টে যোগ দিতে পারেনি। সুপারভাইজার প্রতাপচন্দ্র পাল তাকে পরদিন পারাস অ্যাপার্টমেন্ট অবশ্যই যোগ দিতে বলেন। এরপরই উধাও ধনঞ্জয়। প্রায় সন্ধ্যা 6:05 দিকে যশোমতী পারেখ মন্দির থেকে ফিরে আসেন। লিফটে ওঠার সময় লিফট অপারেটর রামধন যাদব তাকে জানান যে অফিসে ফোন করার জন্য ধনঞ্জয় তাদের ফ্ল্যাটে গিয়েছিল। এটি শুনে যশোমতী ক্ষোভ প্রকাশ করেন। ফ্ল্যাটে পৌঁছে তিনি বারবার বেল বাজান, কিন্তু কেউ দরজা খোলে না। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডেকে আনেন। প্রতিবেশীরাও বেল বাজান ও দরজায় আঘাত করেন, তবু কোনো সাড়া মেলে না। অবশেষে প্রতিবেশীরা তাদের কাজের লোক ও লিফটম্যান মিলে দরজার তালা ভেঙে ফ্ল্যাটের দরজা খোলেন। যশোমতী ও কয়েকজন প্রতিবেশী ভেতরে ঢুকে শোবার ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান হেতাল মেঝেতে পড়ে আছে। তার পোশাক ঠিক ছিল না, তার স্কার্ট ও টপস ঠিক জায়গায় ছিল না। তার মাথার কাছে এবং মেঝেতে রক্তের দাগ ছিল। তার হাতে রক্তের ছোপ দেখা যায়। তার পোশাক রক্তাক্ত ছিল। মুখে আঘাতের চিহ্ন ও রক্তও পাওয়া যায়। ঘরে থাকা ঝোলার উপরেও রক্তের দাগ ছিল। তার আন্ডারগার্মেন্ট দরজার কাছে পড়েছিল। হেতাল তখন অজ্ঞান অবস্থায় ছিল বলে মনে হচ্ছিল। যশোমতী মেয়েকে কোলে তুলে লিফট দিয়ে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে প্রতিবেশীরা এক চিকিৎসককে ডেকে আনেন। সেই ডাক্তার লিফটে যশোমতীর কোলে শুয়ে থাকা হেতালকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হেতালের দাদা ভবেশ পারেখ সন্ধ্যা 7টায় ঘরে আসে। আরেকজন ডাক্তারকেও ডাকা হয়, তিনিও মৃত ঘোষণা করেন। রাত প্রায় 8:30 হেতালের বাবা নগরদাস বাড়ি ফেরেন। তিনি রাত 9:15 ভবানীপুর থানায় ফোনে খবর দেন। খবর পেয়ে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর গুরুপদ সোম অন্যান্য পুলিশকর্মী সহ ঘটনাস্থলে পৌঁছান এবং যশোমতী পারেখের বয়ান
লিপিবদ্ধ করে এফআইআর রেকর্ড করেন ও তদন্ত শুরু করেন। যে ঘরে হেতালকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল সেখানে তল্লাশি চালিয়ে রক্তাক্ত মাটি, ছেঁড়া চেইন, ক্রিম রঙের বোতাম, ছেঁড়া আন্ডারগার্মেন্ট ও আরও কিছু জিনিসপত্র জব্দ করে সিল করে রাখা হয়। কয়েকজন সাক্ষীর বয়ানও রেকর্ড করা হয়। পুলিশ আসামি ধনঞ্জয়কে খুঁজতে 5 ও 6 মার্চ রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়, কিন্তু কোনো সন্ধান মেলে না। কিন্তু ধনঞ্জয় গত 5 দিন ধরে তার বেতন তুলতে তার অফিসেও যায়নি, পরশ অ্যাপার্টমেন্টেও রিপোর্ট করেনি। সে অন্য একটি জায়গায় রাতে ডিউটি করত, সেখানেও রিপোর্ট করেনি এবং 4 দিনের বেতনের অর্থও নেয়নি। অভিযুক্তের গ্রামের বাড়ি কুলুডিহি গ্রামে একাধিকবার অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত 1990 সালের 12 মে ধনঞ্জয়কে গ্রেফতার করা হয়। সাক্ষ্য আইনের 27 ধারার অধীনে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে একটি রিকো ব্র্যান্ডের হাতঘড়ি উদ্ধার হয়। ধনঞ্জয়ের বাড়ি থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় তার শার্ট ও প্যান্টও উদ্ধার হয়। হেতাল পারেখ মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিল এবং তার মৃত্যু হত্যাকাণ্ড, এটি প্রমাণিত হয়েছে ডাক্তার দীপঙ্কর গুহের ময়না তদন্তে। ডাক্তার গুহ মৃতদেহে 22টি আঘাতের চিহ্ন খুঁজে পান। ডাক্তার দীপঙ্কর গুহ আদালতে সাক্ষ্য প্রদানকালে বলেন, মৃত হেতাল পারেখের হাইমেন সদ্য ছেঁড়া ছিল এবং সেখান থেকে তাজা রক্ত বের হয়েছে। যৌনাঙ্গে এবং পিউবিক হেয়ারে রক্তের ছাপ পাওয়া গেছে। নাক ও মুখে রক্ত দেখা গেছে। মাথার চুল রক্তে লেপ্টানো ছিল। বাদিকের হাইড হাড়ের কর্ণু ভেঙে গিয়েছিল। ডাক্তার গুহের মতে হেতালকে ধর্ষণের পর শ্বাসরোধ ও গলায় চাপ দিয়ে হত্যা করা হয়েছে এবং আঘাতগুলো মৃত্যুর আগে করা হয়েছে। হাইড হাড়ের কর্ণু ভেঙে ফেলা সাধারণত মৃত্যুর জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবের রিপোর্টে হেতালের আন্ডারগার্মেন্ট, পিউবিক হেয়ার এসেমেন্ট পাওয়া গেছে। রক্তাক্ত পোশাক, মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকের অবস্থা প্রমাণ করে হেতাল প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু পেরে ওঠেনি। সুতরাং সন্দেহ নেই যে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এতটাই শক্তিশালী মেডিকেল এভিডেন্স পাওয়া যায় যে কোনো সন্দেহ থাকে না যে হেতালকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিচার চলাকালীন আসামি ধনঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করে ও নগরদাস পারেকের সাথে বদলি নিয়ে ঝগড়ার কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে। ফৌজদারি কার্যবিধির 313 ধারার অধীনে আসামি আদালতে বয়ান দেয় যে ঘটনার দিন আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটি শেষ করে সে সিনেমা দেখতে যায় ও ছোট ভাইয়ের উপনয়ন অনুষ্ঠানের জন্য ফল কিনে গ্রামের বাড়ি চলে যায়। সে উদ্ধার হওয়া প্রমাণ অস্বীকার করে, তবে সে তার আত্মরক্ষার সমর্থনে কোনো সাক্ষ্য উপস্থাপন করেনি। বিচারিক আদালত অর্থাৎ অতিরিক্ত সেশন জজ তাকে দোষী সাব্যস্ত করেন এবং ভারতীয় দণ্ডবিধির 302 ধারার অধীনে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড, ভারতীয় দণ্ডবিধির 376 ধারার অধীনে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য হাইকোর্টে রেফারেন্স পাঠানো হয়। আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ও হাইকোর্টে নিজের দণ্ড ও দোষের বিরুদ্ধে আপিল করে। হাইকোর্ট আসামির ক্রিমিনাল আপিল খারিজ করে দেয় এবং মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় ওরফে ধনা সুপ্রিম কোর্টে আপিল দাখিল করে। সুপ্রিম কোর্ট মামলায় আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। Supreme Court's observation, we agree that a real and abiding concern for the dignity of human life is required to be kept in mind by the courts while considering the confirmation of the sentence of death. But a cold-blooded, pre-planned, brutal murder without any provocation after committing rape on an innocent and defenseless young girl of 18 years by the security guard certainly makes this case a rarest of the rare cases which calls for no punishment other than the capital punishment, and we accordingly confirm the sentence of death imposed upon the appellant for the offence under section 302 IPC. সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল থাকার পর শেষ আশ্রয় ছিল রাষ্ট্রপতির কাছে, মার্সি পিটিশন। ধনঞ্জয় রাষ্ট্রপতি আব্দুল কালামের কাছে প্রাণভিক্ষার আবেদন করে। রাষ্ট্রপতি ধনঞ্জয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। 15 আগস্ট 2004 তারিখে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়ের ফাঁসি কার্যকর হয়। এই ছিল আজকের পর্বের গল্প। পরের গল্পের জন্য সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।